আসসালামু আলাইকুম এভরিওয়ান। মাফিয়া গার্ল গল্পের 8 নম্বর পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। নিলয় বলল, ভাই এখন কি করবেন? মাফিয়া গার্লের খোঁজ তো পেলাম না। আমি বললাম, পালিয়ে কোথায় যাবে গিরগিটির বাচ্চা? গর্তের ভিতরে লুকালেও সেখান থেকে গিয়ে তুলে এনে মারবো। নিলয় বলল, তা ঠিক আছে, কিন্তু ভাই শুনতে পেলাম যে মাফিয়া গার্ল নাকি বিশেষ একটা টিমের সঙ্গ নিয়ে কাজ করছে, যাদের সবাই নাকি মার্শাল আর্ট জানে, আর তাদের সাথে সাধারণ 10 জন মানুষ ফাইট করে পেরে উঠবে না। তো আমরা কিভাবে তাদের সাথে ফাইট করব? আমি বললাম, নিলয়, ওইসব 2 টাকার ছেলেপিলে আকাশ মাহমুদের সামনে টিকে থাকার ক্ষমতা নাই। কারণ পালোমা নামক কোনো গ্যাংস্টারের নাম শুনেছিস কখনো হয়তো? নিলয় বলল, ভাই ওরা তো বাংলার সবচাইতে ভয়ঙ্কর টিম, যারা এক একটা চিতাবাঘের চাইতেও ভয়ঙ্কর। তারা প্রশাসনের জন্য কাজ করে, প্রশাসন ইমার্জেন্সিতে তাদের ব্যবহার করে। আমি বললাম, তারা কার কমান্ডে চলে জানিস, বা তাদের লিডারকে? নিলয় বলল, না ভাই, তাদের তো কখনো দেখিও নি, তাদের সম্পর্কে জানবো কি করে? আমি বললাম, তাদের সব কয়টার লিডার তোদের চোখের সামনে দাঁড়িয়ে আছে। আকাশ মাহমুদ ওরফে আগুন। যখন 2017 সালে রক্তবন্যা বইয়েছিলাম, তখন তারা সব কয়টা আমার সাথে ছিল। কয়েকটা টিমকে একাই গিলেছিল এই পালোমা নামক হায়নাগুলো। তখন তোরা টিমও আসিসনি। সেই 2017 সালের পরে তারা আবার আন্ডারগ্রাউন্ডে চলে যায়। আজ 3 বছর ধরে তারা এখনো সূর্যের আলো দেখেনি, এখনো গ্রাউন্ডেই নিজেদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে। তারা শুধু জানে মানুষের রক্ত শ্রবণ করতে। তাদের সব কয়টাকে আবার তক্তের হোলিতে আমন্ত্রণ করব, দেখতে থাক তোরা। চিতাবাঘ কাকে বলে নিজের চোখের সামনে দেখে নিস। আকাশের কথা শুনে টিমের সবাই অবাক হয়ে যায়। যেই পালোমা নামক হায়না গ্যাংয়ের কথা পুরো বাংলায় জানে, যাদের নাম শুনলেই মানুষ থরথর করে কাঁপে, তারাই নাকি তাদের টিমের ছেলেপিলে। তারা জানো নিজের কানকেই বিশ্বাস করাতে পারছে না যে তারা নিজের কানে কি শুনলো এখন। আমি বললাম, হয়েছে, যে যার মতো বাড়িতে যা, আর আমাদের ছেলেপিলেকে নিয়ে গিয়ে হাসপাতালে অ্যাডমিশন করা, আর লাশ সব কয়টাকে এভাবে ফেলে রাখ এখানে। নিলয় বলল, আচ্ছা ভাই, সবাই জানো এখনো একটা ঘরের মধ্যে আছে। এই দিকে আমি বাসায় চলে আসলাম, কিন্তু ভিতরে এখনো আগুন জ্বলছে। আমার মাফিয়া গালকে চাই। এইসব নিয়ে ভাবছিলাম, ঠিক তখনই শামীম ফোন দেয়। শামীম বলল, দোস্ত, তুই না গ্রাম থেকে আসার সময় ঈশিতার জন্য ভালো একটা কলেজ দেখতে বলেছিলি? আমি বললাম, হ্যাঁ। শামীম বলল, আমি একটা কলেজ দেখেছি, তুই কাল পরশুর মধ্যে ঈশিতাকে নিয়ে অ্যাডমিশন করিয়ে দিস। আমি বললাম, ওকে। শামীমের সাথে কথা শেষ করে ঈশিতার আম্মুকে ফোন দিলাম। আন্টি বলল, হ্যাঁ বাবা বলো। আমি বললাম, কালকে সকালে ঈশিতার কাপড় চোপড় গুছিয়ে তাকে গাড়িতে তুলে দিবেন, এখানে কলেজে অ্যাডমিশন করিয়ে দিব আমি তাকে। আন্টি বলল, আচ্ছা বাবা। তারপর ফোন রেখে দিলাম। শরীর ক্লান্ত, খেতেও ইচ্ছে করছে না, না খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 10টা বেজে গেল। আজ কলেজে যাওয়া হবে না। উঠে ফ্রেশ হয়ে বাইরে চলে গেলাম ঘোরাঘুরি করার জন্য। ঘোরাঘুরি বললে ভুল হবে, মাফিয়া গালের তথ্য বের করার জন্য একটা জায়গায় গিয়েছিলাম। মাফিয়া গালের পুরো টিমের তথ্য আমি পেয়ে গেছি, শুধু আন্ডারগ্রাউন্ডে কে কে যুক্ত আছে মাফিয়া গালের সাথে এটাই জানা বাকি। ইনশাল্লাহ সেটাও পেয়ে যাব। তারপর বাসার দিকে রওনা হলাম। ঠিক তখনই ঈশিতা আমার ফোনে ফোন দিল। সাথে সাথে বাসায় না গিয়ে স্টেশনে চলে গেলাম। সেখান থেকে গিয়ে ঈশিতাকে রিসিভ করে নিলাম। পরে দুপুরবেলা শামীমের দেওয়া কলেজে গিয়ে ঈশিতাকে অ্যাডমিশন করিয়ে দিলাম, সাথে কলেজ হোস্টেলে থাকার ব্যবস্থাও করে দিয়েছি। তারপর সব কাজ শেষ করে বিকালে বাসায় ফিরে আসলাম। বাসায় এসে চাবি দিয়ে দরজা খুলতে ধরলাম, কিন্তু দেখি দরজা খুলছে না। অনেকক্ষণ গুতাগুতি করলাম, না তাও খুলছে না। ভাবছি দরজা ভেঙে ফেলবো, যেই ভাবা সেই কাজ। 2 কদম পিছিয়ে গিয়ে দৌড়ে এসে দরজার মধ্যে সজোরে এক লাথি মারলাম। সাথে সাথে দরজা খুলে গেল, আর আমি ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করতেই দেখি রামিসা ওরফে মাফিয়া গার্ল পায়ের উপর পা উঠিয়ে ঘরের মধ্যে একটা চেয়ার নিয়ে বসে আছে। মাফিয়া গার্লকে দেখে মেজাজ খারাপ হয়ে গেল। সাথে সাথে কোমর থেকে মেশিনটা বের করে মাফিয়া গালের উপর গুলি চালিয়ে দিলাম। গুলির বুলেটগুলো মাফিয়া গালের শরীর ছিদ্র করে ওপাশ থেকে বেরিয়ে গেল। কিন্তু অবাক করার বিষয়, মাফিয়া গালের কিছুই হয়নি। সে সেম জায়গায় বসে আছে, পায়ের উপর পা তুলে। সামনের দিকে এগিয়ে গিয়ে মাফিয়া গালের বুকের মধ্যে সজোরে একটা লাথি বসিয়ে দিলাম। মাফিয়া গাল লাথি খেয়ে সোজা চেয়ার নিয়ে গিয়ে মাটির উপরে চিটকে পড়ল। তৎক্ষণাৎ মনের ভিতরে কেমন যেন একটা নাড়া দিল, তাই সামনের দিকে এগিয়ে গেলাম। সামনে এগিয়ে গিয়ে দেখি এটা রিয়েল মাফিয়া গাল না, সে তার কাঠপুটলি রেখে গেছে আমার বাসায়। এটা দেখে তো মেজাজ পুরো চাঙ্গায় উঠে গেছে। সাথে সাথে চাইনিজ কুড়ালটা বের করে কাঠপুটলিটাকে এলোপাতারি কুপাতে শুরু করলাম। কাঠপুটলিটাকে কুপিয়ে কুপিয়ে টুকরো টুকরো করে
করে ফেললাম। হঠাৎই তার ভিতর থেকে একটা সাদা খাম বেরিয়ে এলো। আমি সেটা হাতে নিয়ে খুলে দেখলাম ভিতরে কি আছে। ভিতরে একটা কাগজ দেখতে পেলাম, যার মধ্যে কিছু একটা লেখা আছে। আমি সেটা পড়তে আরম্ভ করলাম। হে আগুন, আমার কিছু সংখ্যক ছেলেপিলেকে মেরে নিজেকে মহান ভাবার কিছুই নেই। এইসব ছোটখাটো বিষয় নিয়ে যদি মহানতার বিচার করা হয়, তাহলে তো আমিও তোর কিছু ছেলেপিলেকে তুলে এনে শরীর থেকে মস্তিষ্ক আলাদা করে দিয়েছি। কিন্তু আমি সেই সবের ক্রেডিট চাই না। আমার উদ্দেশ্য একটাই, আমি অনেক বড় কিছু করব। আর বড় কিছুটা হলো তোকে শেষ করা। আমি চাইলেও তোর ঘরের মাঝে বোমা ফিট করে তোকে মেরে ফেলতে পারি, কিন্তু আমি কায়রের মতো কাজ করব না। ফেস টু ফেস খেলা খেলবো তোর সাথে। অতি শীঘ্রই দেখা হবে তোর সাথে আমার ময়দানে। সেই দিন আসল পাওয়ার কাকে বলে তুই দেখে নিস। সেই দিন তুই মাটিতে পড়ে থাকবি, আর আমি তোর মুখের উপর থুতু ফেলবো। সো নিজেকে রেডি করে রাখ খেলার জন্য। কিছুদিনের মাঝেই তোর মুখোমুখি হব আমি। সো একটু ভালো করে প্রিপারেশন নিস, আর না হয়তো আমার ছেলেপেলেই তোকে শেষ করে দিবে। আমার কিছু করার প্রয়োজনও পড়বে না। আর হ্যাঁ, বিশেষ একটা ঝাটকা রেডি আছে তোর জন্য। সেটা মাঠে যেদিন খেলতে নামবি, সেই দিন তুই নিজের চোখেই দেখে নিস। সো প্রিপারেশন নে। চিঠিটা পরে গায়ের রক্তগুলো যেন খলখল করছিল। ইচ্ছে করছে মাফিয়া গালকে টেনে হিসেবে গর্ত থেকে বের করে এনে ওর উপরে হায়নার মতো ঝাঁপিয়ে পড়ি। মাফিয়া গাল, তোকে আমি আগেও বলছি, এবারও বলছি, তুই সত্যি নিজের আমলনামা ভারী করে ফেলছিস। তুই বাঘের কাছে এসে বাঘকে শাসিয়ে চলে যাচ্ছিস। এই ভুলের মাসুল তোর খুব বড়সড় ভাবে দিতে হবে। কিন্তু আমার একটা জিনিস মাথায় কাজ করছে না, যে আমার খবর মাফিয়া গাল পাচ্ছেটা কি করে, আর কি ঝাটকার কথা সে আমায় বলল। দূর, আর ভাবতে পারছি না। তবে একটা কথা আমি বড়াই করে বলতে পারি, মাফিয়া গাল সেই গর্তের পিপিলিকা, যেই গর্তের রাজা একসময় আমি ছিলাম। না হয়তো কোনোদিনও সে লুকিয়ে লুকিয়ে খেলতো না, কিন্তু আমার আপত্তি নেই বাবাজান। বাংলার একটা প্রবাদ আছে, চোরের 10 দিন গেরস্তের 1 দিন। যেই দিন তুমি মুখোমুখি হবি, সেই দিন বরাবর জায়গায় মাইটটা তোকে আমি দিব। এবারের মতো তোর কাঠপুট্টিটাই আমার খেলা দেখলো, পরের বার তুই দেখবি। তারপর কাঠপুট্টিটা মাটি থেকে উঠিয়ে নিয়ে সোজা পুড়িয়ে দিলাম। তারপর হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নিয়ে পড়তে বসলাম। পড়ায় পুরোপুরি মগ্ন হয়ে গিয়েছি। ঠিক তখনই ঈশিতা ফোন দিল। ঈশিতা বলল, আকাশ, আমার না এখানে কেমন যেন একা একা লাগছে। প্লিজ কাল তুমি একবার আমার সাথে দেখা করে যেও। আমি বললাম, আরে পাগলি মেয়ে, একা একা লাগার কি আছে? আমি তো এই শহরেই আছি, তাই না? একদম টেনশন করবে না তুমি। আমি আগামীকাল এসে তোমার সাথে দেখা করে যাব। ঈশিতা বলল, আচ্ছা। আর খেয়েছো তুমি? আমি বললাম, হ্যাঁ, নাস্তা করে পড়তে বসেছি। তবে রাতের খাবার এখনো খাইনি, পড়া শেষ করে খাবো। তুমি খেয়েছো? ঈশিতা বলল, আচ্ছা তাড়াতাড়ি খেয়ে নিও কিন্তু। আর হ্যাঁ, আমিও খেয়েছি। দারোয়ান চাচা এসে বিরিয়ানি দিয়ে গেছে আমাকে। বলেছে তুমি নাকি আমাকে আসার সময় আমাকে দেখাশোনা করতে বলে এসেছো, তাই সে বিরিয়ানি দিয়ে গেছে। আমি বললাম, হ্যাঁ, আমি দারোয়ান চাচাকে বলে এসেছি তোমার দেখাশোনা করতে। শোনো, তোমার যা প্রয়োজন হবে, যখন যেটা খাইতে ইচ্ছে করবে, তুমি গিয়ে শুধু দারোয়ান চাচাকে বলবে, তিনি তোমাকে সেটাই এনে দিবে। আমি তিনাকে টাকা দিয়ে এসেছি তোমার জন্য। ঈশিতা বলল, তুমি কি জন্য এত টেনশন করতে গেলে? আমি বললাম, ঈশিতা, ভালোবাসবো কিন্তু টেনশন উঠাবো না, সেটা কেমনে করে হয় বলো তো? ঈশিতা বলল, এতই ভালোবাসো আমাকে? আমি বললাম, মাপকাঠি নেই ভালোবাসার, তবে হ্যাঁ, অনেক ভালোবাসি। ঈশিতা বলল, আমি সত্যি অনেক লাকি আকাশ। আমি বললাম, আমিও অনেক লাকি তোমাকে পেয়ে। আচ্ছা থাকো, এখন আর কোনো কথা নয়, এখন গিয়ে সোজা ঘুমিয়ে পড়ো, আর আমি কাল ক্লাস শেষ করে তোমার কাছে আসবো। ঈশিতা বলল, আচ্ছা। ঈশিতার সাথে কথা বলে ফোন রেখে দিলাম। সত্যি নিজের কাছে নিজেরই কেমন যেন অবাক লাগছে যে আমি ঈশিতাকে এতটা ভালোবেসে ফেলেছি। যাক, উপরওয়ালা যাই করেন ভালোর জন্যই করেন, না হয়তো রামিসা নামক কুলাঙ্গারকে আমার জীবন থেকে সরাতো না। হ্যাঁ, আমি এখন থেকে আমার সমস্ত ফোকাস ঈশিতার উপরেই করব। শুধু তার আগে মাফিয়া গালের খেলটা খতম করে নিই। আই হোপ অতি শীঘ্রই সেটা হয়ে যাবে। তারপর আবারও পড়ায় মন দিলাম। পড়া শেষ করতে করতে রাত 11টা বেজে গেল। পড়া শেষ করে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে রেডি হয়ে কলেজে চলে গেলাম। কলেজে পৌঁছাতেই দেখি সবাই আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। এইদিকে দূর থেকে শামীম আমাকে দেখতে পেয়ে আমার দিকে এগিয়ে আসছে। কি রে শামীম, সবাই আমাকে এভাবে ঘুরে ঘুরে দেখছে কেন? শামীম বলল, চোখের সামনে ভয়ঙ্কর বা অবাক করা কাউকে দেখলে তো সবাই ঘুরে ঘুরে তাকাবেই, তাই না? আমি বললাম, বাপরে বাপ, তোরা দেখি জিনিসটা একটু হলে সেটাকে আরো টেনে টুনে লম্বা বানিয়ে ফেলিস। শামীম বলল, হয়েছে থাক, এবার চল ক্লাসে, মানুষের কথা বাদ দে এবার।
আমি বললাম আচ্ছা চল, কিন্তু শোন কলেজ শেষে আমার সাথে ইসিদার কলেজে যাস একটু, সে আমায় দেখা করতে বলেছে। শামীম বলল আচ্ছা। তারপর দুই বন্ধু মিলে ক্লাস করতে চলে গেলাম। দেখতে দেখতে ছুটির সময় চলে এসেছে। একটা সময় ছুটির ঘন্টা বেজে গেল। আমি আর শামীম ক্লাস থেকে বের হয়ে ইসিদার কলেজে চলে গেলাম। সেখানে গিয়ে ইসিদার সাথে দেখা করলাম। দুজনে মিলে একটা জায়গায় বসে বসে কথা বলছি, আর পাশে একটা জায়গায় শামীম দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে যেন কি করছে। ঈশিতা বলল আকাশ, আমার না পড়াশোনা করতে একদম ভালো লাগে না। আমি বললাম একদম মার লাগিয়ে দিব, অনেক স্বপ্ন তোমাকে নিয়ে আমার। তুমি পড়াশোনা করে নিজের নাম, নিজের বাবা মায়ের নাম উজ্জ্বল করো, আমি সেটা চাই। ঈশিতা বলল বাপ রে বাপ, কি রেগে যাচ্ছে। আচ্ছা যাও পড়াশোনা করব, কিন্তু তুমি আমাকে তোমার কলেজে নিয়ে চলো। আমি বললাম ঈশিতা, কিছু কারণে তোমাকে আমি আমার কলেজে অ্যাডমিশন করাইনি। তুমি প্লিজ এখানে কিছুটা দিন স্টাডি করো, তারপর তোমাকে আমি রেফার করে আমার কলেজে নিয়ে যাব। ঈশিতা বলল আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো না, তোমায় না একটা কথা বলার ছিল আমার। আমি বললাম হ্যাঁ বলো। ঈশিতা বলল তুমি কি এখনো মারামারি করো? বা কিছুদিন আগেই তো জানতে পারলাম তুমি আগুন, তো মারামারি তো করোই মনে হয়। আমি বললাম মারামারি করি না, তবে রক্ত চুষে খাবো কারোর, এটাই হয়তো শেষ খাওয়া, তারপর একদম ভালো হয়ে যাব। ঈশিতা বলল আকাশ, আমার না খুব ভয় হয় তোমাকে নিয়ে। আমি বললাম আরে পাগলি মেয়ে, ভয় পাওয়ার কিছুই নেই। আমি আকাশকে তোমার থেকে কেউ আলাদা করতে পারবে না, তো টেনশন নিও না। ঈশিতা বলল বললেই কি হয় নাকি, হ্যাঁ যে টেনশন নিও না, টেনশন তো হবেই। আমি বললাম আরে বললাম তো আমি তোমার আছি, তোমারই থাকবো, কারোর বাপের ক্ষমতা নাই যে আমাকে তোমার থেকে আলাদা করবে। ঈশিতা বলল আল্লাহ যেন সবসময় তোমাকে সহি সালামত রাখে, সেই দোয়াই করি। ঈশিতার কথা শুনে খুশিতে একটা চুমে এঁকে দিলাম তার কপালে। সে লজ্জায় আমার কাঁধে মুখ লুকালো। আচ্ছা থাক, আর লজ্জা পেতে হবে না, যাও এবার উঠে গিয়ে খাবার খেয়ে নাও, খাওয়ার সময় হয়ে এসেছে, আমারও যাওয়া উচিত। ঈশিতা বলল আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও কিন্তু। আমি বললাম আচ্ছা বাবা। ঈশিতাকে রেখে চলে আসলাম শামীমকে নিয়ে। শামীম বলল দোষ, মেয়েটা খুব লক্ষ্মী রে, আশা করি দুনিয়া এদিক ওদিক হয়ে গেলেও এই মেয়ে কোনোদিন তোর হাত ছাড়বে না, কোনোদিন তোর সাথে বেইমানি করবে না। আমি বললাম তাই যেন হয় রে। তারপর দুজন দুজনের বাসায় চলে গেলাম। বাসায় এসে খেয়ে দিয়ে শুয়ে আসি। ঠিক তখনই নিলয় ফোন দিল। নিলয় বলল ভাই, মাফিয়া গাল সম্পর্কে কিছু তথ্য পেয়েছি। আমি বললাম কি তথ্য? নিলয় বলল ভাই, মাফিয়া গাল একা না, তার সাথে আন্ডারওয়ার্ল্ডের 3জন মাফিয়া যুক্ত আছে। আমি বললাম সেটা তো আমিও জানি যে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া তার সাথে যুক্ত আছে, না হয়তো আমি আকাশের সাথে লড়াই করার মতো বুকের পাটা মাফিয়া গালের হতো না। তো নতুন কি খবর পেয়েছিস সেটা বল। নিলয় বলল ভাই, তারা অনেক কয়জন মাস্টার মাইন্ড হায়ার করেছে, যাদের কেউ শার্প শুটার, আবার কেউ মার্শাল আর্টের ভয়ঙ্কর পারদর্শী। আন্ডারওয়ার্ল্ড থেকে হয়তো তাদেরকে মাফিয়া গালের সাপোর্টে থাকার জন্য পাঠানো হয়েছে। আমি বললাম ওকে ঠিক আছে, আমিও দেখছি কার কতটুকু ক্ষমতা। আর আন্ডারওয়ার্ল্ডের মাফিয়ারা হয়তো জানে না যে তারা কার বিপক্ষে লড়াই করছে, জানলে জীবনেও দেশের মাটিতে পাড়া দিত না। তোদের আমি আগেও বলেছি যে আন্ডারওয়ার্ল্ডের অনেক মাফিয়া আমি আগুনের পরামর্শ মতো চলে, হাতে গোনা কয়েকজন ছাড়া। তো সমস্যা নেই, খারাপ মতলব নিয়ে এসেছে, এবার মরবে সব কয়টা। নিলয় বলল ভাই, আমরা কি তাদের সাথে পেরে উঠবো? আমি বললাম আমরা বলতে তোদেরও লাগবে না, আমি আগুন একা মাঠে কিভাবে গুটি চালি সেটা খালি দর্শক হিসাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিস। নিলয় বলল ভাই কি বলছেন এসব, আমরা কি করব তাহলে? আমি বললাম শোন, যেই মাফিয়াগুলা আমি আগুনের পিছনে লেগেছে তারা সত্যি আমার আসল রূপ দেখেনি। যেই দিন মুখোমুখি হবে আমার, সেই দিন বাঘে সিংহের লড়াইয়ে কে যেতে তাকিয়ে দেখবি শুধু তোরা। আর তোদের একেবারেই লাগবে না তা না, লাগবে শুধু সাপোর্টের জন্য। নিলয় বলল ভাই আপনি কি বলেন জানি না, তবে এটুকু বলবো, ময়দানে আপনার গায়ে কোনো আঘাত বসার আগে সেটা আগে আমি নিলয়ের গায়ে লাগবে। আমি বললাম আচ্ছা থাক, আর উত্তেজিত হতে হবে না, চুপচাপ প্রিপারেশন নিয়ে বসে থাক। নিলয় বলল আচ্ছা ভাই। নিলয়ের সাথে কথা বলে ফোন রাখতে না রাখতেই একটা মেসেজ আসলো ব্ল্যাক নাম্বার থেকে। নাম্বার দেখেই অনুমান করে ফেললাম কে এটা। আমি সাথে সাথে মেসেজটা ওপেন করলাম। আকাশ মাহমুদ ওরফে আগুন, শোন তোর সাথে ওপেন খেলার সময় এসে গেছে, তোর কত শক্তি সামগ্রী আছে নিয়ে আসিস সব কয়টাকে, দেখবো কে যেতে। আগামীকাল রাত 9টায় ফরেস্টের লাল মাঠে অপেক্ষা করব তোর জন্য। যদি তুই কাপুরুষ না হোস তাহলে নিজের মৃত্যুর হাজিরাটা এসে দিয়ে যাস, তারপর আমি আমার রাজত্ব করব এই দেশে। আমার নামের মিছিল হবে মাফিয়া গাল, যে কিনা মাফিয়াদেরও বড় মাফিয়া। মেসেজটা পড়ে চরম লেভেলের হাসি আসলো। মনে মনে উপহাস করে বললাম ওকে ব্রো ঠিক আছে,
আগামীকাল এই খেলাটা হবে, আগামীকালের অপেক্ষা করতে লাগলাম। এইদিকে আমি নিলয়কে বলে দিয়েছি আমাদের সমস্ত ছেলেপিলেকে নিয়ে রেডি থাকতে। সেটা এমনি বলেছি, আমি জানি মাফিয়া গালের মতো মেয়েকে মারতে জলকামান লাগবে না, তবুও তাদেরকে আসতে বলেছি। মনে মনে ভয়ঙ্কর লেভেলের একটা প্রতিজ্ঞা করে বসলাম। কাল মাফিয়া গালের কি ভয়ঙ্কর লেভেলের মৃত্যু যে হবে আমার হাতে তা উপরওয়ালাই জানে। দেখতে দেখতে রাত পেরিয়ে পরের দিনে সূর্য উদয় হলো। আজ আর কলেজে যাইনি, শান্তভাবে দিনটা কাটিয়ে দিলাম। সন্ধ্যার বাজে 6টা। নিলয়কে ফোন করে বলে দিলাম ছেলেপিলেকে নিয়ে আগ থেকেই পজিশন নিয়ে থাকতে। নিলয় বলল, ভাই আপনি টেনশন করিয়েন না, আমরা রেডি থাকবো আজ থেকে। এইদিকে আমি রাত 9টা বাজতেই একা একা হেঁটে হেঁটে ফরেস্টের মাঠে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি কেউ নেই। আশেপাশে চোখ পাকিয়ে তাকাতে লাগলাম, কিন্তু তেমন কাউকেই দেখতে পাচ্ছি না। আর বড় কথা, কুয়াশা পড়েছে ভয়ঙ্কর লেভেলের, তাই বেশি দূর পর্যন্ত দেখা যাচ্ছে না। আমি চুপচাপ সেখানে মাটির উপরে বসে পড়লাম। বসে বসে অপেক্ষা করছি মাফিয়া গালের। হঠাৎই দেখি অন্ধকার থেকে ডাক ডেভিল মাফিয়া গাল, সে তার ভয়ঙ্কর আকৃতির দানবগুলোকে সাথে নিয়ে বেরিয়ে এলো। আমি শান্তভাবেই বসে আছি। মাফিয়া গাল তার ছেলেপিলে নিয়ে অন্ধকার থেকে আলোতে বেরিয়ে এসেছে। আমি মাফিয়া গালকে দেখে বসা থেকে উঠে দাঁড়ালাম। মাফিয়া গাল বলল, বাহ তুই এসেছিস তাহলে। আমি বললাম, বহুদিন পর রামিসার সেই চিরচেনা ভয়েস শুনতে পেলাম। আমি কায়ন নয় যে আসবো না, মুখোমুখি হওয়ার ক্ষমতা আমার আছে। রামিসা বলল, অনেক বড় বড় কথা বলছিস দেখি যে, আর তুই একা কেন? তোর কি জানের ভয়টয় কিছুই নেই না? আমার হাতে মরার তোর খুব ইচ্ছে কোনটা? মাফিয়া গালের কথা শুনে গায়ে আগুন ধরছে মতন করে সারা শরীর জ্বলতে শুরু করলো। আজ বহুদিন পর বেইমানটাকে চোখের সামনে দেখেছি। ওকে দেখে ইচ্ছে করছে ওর উপরে হায়নার মতো ঝাঁপিয়ে পড়ি, তারপরও সমস্ত অঙ্গ অক্ষত করে দেই। রামিসা বলল, কিরে কি ভাবছিস? না মরণ সামনে দেখে শক্ত হয়ে গেছিস? আমি হাসি দিয়ে বললাম, হাসি আসলো কথা শুনে। রামিসা বলল, হেসে নে ভালো করে, একটু পরে হাসার সময় পাবি না, কারণ একটু পর আমার ছেলে পেলেই তোকে শেষ করে দিবে, আমার কিছুই করতে হবে না। আমি বললাম, আরে পাগলি থামো, এইসব 2 টাকার ছেলেপিলে দিয়ে আগুনের গায়ের পশমও বাঁকা করতে পারবে না। আগুনকে মারতে হলে পুরো খানদান লাগবে, তাও মারতে পারিস কিনা সন্দেহ। রামিসা বলল, আগুন তোর আসলেই মরার পাকনা গুজিয়েছে। মৃত্যুকে সামনে রেখেও কত বড় বড় কথা বলছিস। একবার চোখ পাকিয়ে দেখতো আশেপাশে ভালো করে হায়নাগুলোকে। আমি যদি তাদের একবার ইশারা দিই তাহলে ধরে নে তোকে এখানেই টুকরো টুকরো করে ছিঁড়ে খেয়ে ফেলবে। আমি বললাম, বাহ এত ক্ষমতা তোর ছেলেপিলের, তাহলে দেখি পাটা আমায় মারার জন্য। আমিও দেখি তাদের মধ্যে কত দম। রামিসা বলল, দমের কিছুই দেখিসনি এখনো। আজ এত ছেলেপিলে এখানে এসেছে যে তুই একা জীবিত ফিরতে পারবি না। তোকে আমার সমস্ত ছেলেপিলে নিশানা বানিয়ে ফেলেছে। একে তো হায়ানাদের সামনে পড়ে গেছিস, দ্বিতীয় সাপ শুটারদের নিশানাই তুই। সবাই নিজের পজিশন থেকে তোকে নিশানা বানিয়ে রেখেছে। আমি বললাম, মাত্র এইটুকু তোর খেলা? তাহলে আমার খেলার রুলস জেনে নে। মাটি থেকে একটা কায়েম উঠিয়ে একটা গোল চত্বর বানিয়ে নিলাম। শোন, এই যে দেখছিস আমার চারপাশে গোল চত্বরটা, আমায় মারা তো দূরের কথা, এই গোল চত্বরটার ভিতরে যদি কেউ ঢুকতে পারে তাহলে তোর পায়ে গিয়ে হামাগুড়ি খেয়ে পড়বো আমি। তারপর তোর যেভাবে ইচ্ছা হয় আমায় মারিস। রামিসা বলল, কি এমন অলৌকিক ক্ষমতা আছে যে যে আমার ছেলেপিলে তোর গোল চত্বরের ভিতরে ঢুকতে পারবে না? পাগল টাগল হয়ে গেছিস নাকি? আমি বললাম, অলৌকিক ক্ষমতা নাকি সেটা গোল চত্বরের সামনে আসলেই নিজের চোখে দেখতে পারবি। রামিসা বলল, ওকে ঠিক আছে, আমিও দেখছি তোর অলৌকিক ক্ষমতা। এই তোরা সব কয়টা মিলে গিয়ে বেটাকে মেরে কিমা বানিয়ে ফেল। মাফিয়া গালের কথা মতো তার ছেলেপিলে আকাশকে মারার জন্য দৌড়ে আসে, কিন্তু অবাক করার বিষয় হলো যখনই তারা গোল চত্বরের সামনে আসে তখনই সব কয়টা মাটির মধ্যে লাশ হয়ে লুটে পড়ে। মাফিয়া গাল এই দৃশ্য দেখে ঘাবড়ে যায়। রামিসা বলল, কি রে কি হচ্ছে এটা কি? তার মানে তুইও প্ল্যান করে এসেছিস? আগুন তুই কিন্তু কাজটা ভালো করলি না। আমার কিছু সংখ্যক ছেলেকে মেরে নিজেকে অনেক বড় কিছু দাবি করছিস। মনে রাখিস, আমার সাথে দাঁড়িয়ে থাকা হায়ানাগুলোর সামনে তোর হাজারো প্ল্যান ধুলোয় মিশে যাবে। আমি বললাম, দেখি তাদেরও সামনে পাঠা। রামিসা বলল, এই হায়ানার দল, তোরা গিয়ে বেটাকে মার, বেটা যেন আজকে কোনোভাবেই পালাতে না পারে। মাফিয়া গালের কথা শুনে হায়ানার দলটা আকাশকে মারার জন্য এগিয়ে আসে। ঠিক সেই সময় পিছন থেকে পালামা নামক নরপশুগুলো এসে আকাশের সাথে দাঁড়ায়।
সবগুলোকে দেখতে কেমন যেন ভয়ঙ্কর রক্তচোষা লাগছে। মাফিয়া গালের মার্শাল আর্ট স্পেশালিস্ট সামনে এগিয়ে আসতেই মিনিটের মধ্যে পালোমাগুলো তাদের নাড়িভুড়ি বের করে মেরে ফেলে। মাফিয়া গাল এই ভয়াবহ দৃশ্য দেখে থরথর করে কাঁপতে শুরু করে। আমি বললাম, আর কেউ আছে আগুনকে মারবে এমন বীর পালোয়ান? মাফিয়া গাল বলল, আগুন, তুই কিন্তু আমায় চিনিস না, আমি কিন্তু তোকে জলজান্ত পুঁতে ফেলবো। এখনো তুই আমার পাওয়ার দেখিসনি। আমার ছেলেদের হয়তো তুই মেরেছিস, কিন্তু মাথায় রাখিস বিভৎস কিছু তোর জন্য অপেক্ষা করছে। তুই তোর ছেলে পেলে সব কয়টা ফেসে গেছিস, তোরা সব কয়টাই আমার নিশানায়। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তোর নিশানাবাজদের শুট করতে বল। রামিসা বলল, এই তোরা সবাই শুট করে খুলি উড়িয়ে দে আগুন আর তার ছেলে পেলেদের। মাফিয়া গাল সিগন্যাল দিয়ে দেয় শুট করার জন্য, কিন্তু অবাক করার বিষয় কেউই গুলি চালাচ্ছে না। রামিসা বলল, এই তোরা গুলি চালাচ্ছিস না কেন? আমি বললাম, কি চালাচ্ছে না গুলি? তোর সাপ শুটাররা, তোর কথায় আর গুলি চলবে না। দেখ আসল খেলা কাকে বলে। এই তোরা চালা গুলি। আকাশের সিগন্যাল পেতেই সবাই গুলি ছুটতে শুরু করে আসমানের দিকে। আমি বললাম, দেখলি মাফিয়া গাল, আসল পাওয়ার কাকে বলে? রামিসা বলল, জানোয়ারের বাচ্চা, তুই আমার ছেলেদের কি করেছিস? আমি বললাম, আমি কিছুই করিনি, তবে এই যে দেখছিস আমার পাশে ভয়ঙ্কর দানবগুলোকে, ওরা তোর মার্শাল আর্ট স্পেশালিস্ট গুলোকে মারার আগে শার্প শুটার গুলোকে রক্ত শুষে খেয়ে আসছে। আর এখন যারা গুলি চালিয়েছে তারা সবাই আমার ছেলে পেলে। একবার ভালো করে তাকিয়ে দেখ আশেপাশে, যে তোর নিজের দলের কাউকে দেখতে পাস কিনা। মাফিয়া গাল চোখ পাকিয়ে দেখে তার দলের একটা ছেলে পেলেও নাই, সব কয়টা রক্তাক্ত অবস্থায় মাটির মধ্যে পড়ে আছে। আর চতুর্পাশে দলে দলে আকাশের ছেলে পেলে। আমি বললাম, কি দেখলি তো খেল কাকে বলে? রামিসা হাসতে হাসতে বলল, আগুন, হাসি আসছে। তুই কি মনে করছিস যে মাফিয়া গালের খেল খতম? তুই তার সব ছেলেপেলেকে মেরে ফেলেছিস। তাহলে আগুন শোন, একটা কথা বলি তোকে, তুই ভালো করে জানিস যে আমি তোর চোখের ঘুম এমনি এমনি হারাম করিনি। ব্রেনের খেলা আমিও খেলতে পারি, তাই তোর মতো 2 টাকার আগুনকে কুকুরের মতো দৌড়াইছি। এবার তুই সত্যি মরবি। মাফিয়া গালও কম খেলতে পারে না, এবার তুই সেটা নিজের চোখে দেখবি। 1 থেকে 10 পর্যন্ত গণনা কর, তারপরেই কিছু দেখতে পারবি। মাফিয়া গাল এটা বলতে না বলতেই আন্ডারওয়ার্ল্ডের 2 জন মাফিয়া তার পুরো দলবল নিয়ে চলে আসে। আমি বললাম, ও আচ্ছা, এই 2 জন মাফিয়া তাহলে তোর সাপোর্টে ছিল, কিন্তু আফসোস এরা নিজের দেশের মাটিতে ফিরে যেতে পারবে না। এই পালোমার দল, তোরা সব কয়টাকে উপরের টিকিট ধরিয়ে দে। আর আমি মাফিয়া গালকে দেখছি, ওর খেলা আমি বের করছি। পালোমারা ভয়ঙ্কর রক্ত যুদ্ধ শুরু করে দিয়েছে। এইদিকে আমি এগিয়ে গেলাম মাফিয়া গালের কাছে। মাফিয়া গাল, সত্যি তুই আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করবি বলে মাফিয়া গালের হাত দুটো শক্ত করে ধরে ফেললাম, কিন্তু সে আমাকে অবাক করে দিয়ে পা ঘুরিয়ে সোজা বুকের মধ্যে লাথি মেরে দিল। রামিসা বলল, এখন খেলে মজা আসছে আগুন, আয় তোর সাথে শেষ খেলাটা খেলে ফেলি। বলেছিলাম না তোকে আমি মারবো, সো আমি মারবো। মাফিয়া গালের থেকে লাথি খেয়ে শরীরের রক্ত যেন খলখল করছিল পুরো। মেয়ে বলে এতটা সময় নিজেকে সংযত রেখেছিলাম, কিন্তু এখন আর না। দৌড়ে গিয়ে মাফিয়া গালের গালে মধ্যে সোজা একটা থাপ্পড় বসিয়ে দিলাম। সে ঘুরে মাটিতে পড়ে গেল। সে মাটিতে পড়ার সাথে সাথে তার চুলের মুঠি ধরে তার মুখখানা মাটির সাথে চেপে ধরলাম। হারামির বাচ্চা, এবার পালাবি কোথায়? আজ তোর পাওয়ার আমি বের করে দিব। অন্যদিকে পালোমারা আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া এবং তার ছেলেপেলেদের মেরে ফরেস্ট মাঠ পুরো শ্মশানঘাট বানিয়ে দিয়েছে। ধামধুম খালি মাটির উপরে লাশ পড়ছে একটার পর একটা। বল, আর কত তেজ বাকি আছে তোর মধ্যে? দেখছিস আমার ছেলেপেলেদের অবস্থা, কি ভয়ানক ভাবে সব কয়টাকে পেটাচ্ছে। ওদের মতো তোরও আজকে শেষ দিন, তোর সমাধিটা আমি গড়ে দিব এবার। হারামির বাচ্চা, আমায় মারতে আসিস তুই? এটা বলে আরো শক্ত করে চেপে ধরলাম মাফিয়া গালকে মাটির সাথে। ঠিক সেই সময় পেছন থেকে কেউ একজন এসে আমাকে সদরে ধাক্কা দিয়ে মাটির উপরে ফেলে দেয়। পাশেই পাথরের একটা টুকরো ছিল, আমার হাত গিয়ে বেফাস ভাবে পাথরের টুকরোটার উপরে পড়ে। আর সেই মানুষটা এসে মাফিয়া গালকে মাটি থেকে তুলে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। মানুষটা মাফিয়া গালকে নিয়ে পালানোর সময় আমি তাকে দেখে ফেলি। আমি মানুষটাকে দেখে যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। আল্লাহ, এ তো ঈশিতা, যে কিনা আমার চোখের সামনে মাফিয়া গালকে বাঁচিয়ে নিয়ে পালিয়ে গেল। আমি থ হয়ে সেভাবেই মাটির মধ্যে পড়ে আছি। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর একটা করে কমেন্ট করে দিও। ধন্যবাদ।